গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। শোনো, তুমি যত ইচ্ছা আমার দুঃখ দাও, যত ইচ্ছা কষ্ট দাও, আমি সব সয়ে নেব, সব হয়ে যাবে। তবুও ভালোবেসে যাবো, এত নিষ্ঠুর হয়েও না তুমি, প্লিজ। আমি ছোট আছিলাম তাই প্রতিবাদ করতে পারি নাই। যদি বড় থাকতাম তাহলে আপনাদের এই বিয়া কোনোদিন হইতো না। তুমি ছোট থেকে আমার কপালে আগুন লাগাইছো। তুমি যদি বড় হইতে তাহলে আমগো বিয়ের প্রতিবাদ করতা। কবিতার মতো মেরে আমার বিয়ে করতে হইতো না। এই আপনার ক্ষমতা থাকলে আপনি আমার কাছ থেকে টাকা আদায় করেন। এতবার করে আমি বলতেছি যে কালকে এসে টাকা নেন, ওনার পোষাইতেছে না। মনে হয় আমি আকাশ থেকে পড়ছি, এইখানে আমারে হেল্প করার কেউ নেই। আরে তুমি জানো না আমার এর বুড়েতে দেখা কত ধরনের ঘটনা বানাইলো। ও যারে দেয় তার সাথে একটা কবিতা বানায় থিয়া দেয়। সিনেমায় দেখো না, নায়ক সব ভুলে গেছে, সব স্মৃতি মাথায় নাই। তারপর লিচু গাছের ডালুর লাগে বাড়ি খেয়ে আবার স্মৃতি ফিরে পাইছে। অথবা কেউ নায়কের মাথায় বাড়ি মারে। ও দুলা ভাই খালি উল্টাপাল্টা কথা কন, শান্তি নাই আপনার লগে কথা কইয়া। এখন শুনেন, শিউলিয়া পরে কইয়া দেখি ভাইয়ের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাপারে। আপনিও কিন্তু আমাদের লগে যাইবেন। আমি নাই, আমি পাগলের লগে নাই। ওখানে গেলে রাজা আমার উপরে নানা পদের অত্যাচার করব। আমার মনে হয় আমি আর বড় শত্রু। আরে আপনি শত্রু হইতে যাইবেন কেন? ভাইয়া তো আমাদের সাথেও খারাপ ব্যবহার করে, তো আমরা কি তারা ছাইরা চলে গেছি? কই তারা ত্যাগ করি নাই তো। তোমাগো লগে তার রক্তের সম্পর্ক। আমার ধারণা এর লেগে সে তোমাগো লগে কোনো খারাপ ব্যবহার করে না, কোনো খারাপ আচরণ করে না, কোনো খারাপ কথা কয় না। আমার লগে তো কোনো রক্তের সম্পর্ক নাই। এর লগে এর মুখে যা আসে আমার তাই কয়। আমার লগে যত খারাপ ব্যবহার করা দরকার সবটা করে। দেখলে লাঠি নিয়ে মারতে আসে। আমি এইসব দৃশ্য দেখতে অভ্যস্ত না, আমি এসব দৃশ্য দেখতে চাই না। আমি ডরাই ভাই, আমি যাবো না গ্রামে। শুনেন, এতই যখন ভয় পান তাহলে ভাইয়ের সামনে যায়েন না। আর যদি যাইতেই হয় আমরাও আপনার সাথে যাব। চলেন বাড়ি যাই, অনেকদিন যাওয়া হয় না। বাড়ি গেলে ভালো লাগবে। আমি বাড়ি গেলে যদি তোমাকে ভালো লাগে আমি যাব, অবশ্যই যাব। তুমি শুলির লগে আলাপ করো। ধৈর্য নেন যে আলাপ শেষ, আপনি চলেন। আরে বাবারে আগে কনফার্ম করো, শুলির লগে আলাপ করে কনফার্ম করো, তারপর আমি যাব, কোনো সমস্যা নাই। বললাম তো ধৈর্য নেন, আলাপ হয়ে গেছে। ভাইয়ারে চেক আপ করাইয়া আমরা গ্রামের বাড়ি যাব। ঠিক আছে, আপনি শুধু রেডি থাকেন। আমি রেডি, একদম রেডি, স্ট্যান্ড বাই। এইবার হবে পিকনিক। আর পিকনিক? পাগলরে নিয়ে পিকনিক হয়? দেখবা মাংস সিদ্ধ হয়ে রেডি, আধা বস্তা লবণ দিছে মাংসের মধ্যে ডাইলা, খাবে না। দুলা ভাই আপনি সব সময় পাগল 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 করেন না তো আমার ভাইরে, আমার ভালো লাগে না শুনতে। আচ্ছা ঠিক আছে, তোমার ভালো না লাগলে আমি তোমার ভাইরে পাগল কমু না। কিন্তু একটা কথা, গ্রামে তোমরা হেরে সামলাইবা, আমি হেরে সামলাইতে পারব না। পাগল যেখানে আধা কিলোমিটার দূরে রমজান সেখানে। ঠিক আছে, কথা ফাইনাল। ঠিক আছে যান। কত সামলান আমার ভাইরে, ফাঁকি বাস। জি বলেন। আমি মাহিন। চিনতে পেরেছি, বলেন কেমন আছেন? ভালো নেই, ভীষণ অস্বস্তিতে আছি। অস্বস্তি কেন? পারিবারিক কোনো ঝামেলা হয়েছে? না, পারিবারিক কোনো ঝামেলা হয়নি। আমি তোমার ব্যক্তিগত ঝামেলা সামলাতে পারছি না। দেখেন মাহিন, জীবন থাকলে তো ঝামেলা আসবেই। ঝামেলা আসবে আবার চলেও যাবে। বলেন তো আপনার কি হয়েছে? দেখুন, আমি কিন্তু আপনাকে নিয়ে অনেক ভেবেছি। সব কিছু এত দূর এগিয়ে যাওয়ার পরেও সাফল্যটা পেলাম না। আমি না আসলে খুব কষ্ট পেয়েছি, এটা কোনোভাবেই মানতে পারছি না।
আপনি আমাকে ভুল বুঝে সবকিছু কাট অফ করে দিলেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগটাও দিলেন না। বলেন তো আপনাকে সুযোগ দিয়ে কি লাভটাই হবে? আপনার জীবনে তো অন্য একটা মেয়ে উপস্থিত আছে, আমি কেন সেই মেয়ের স্বপ্নটা ভেঙে দিতে যাব? দেখুন শিউলি, আমি কিন্তু ওই মেয়ের সাথে মেন্টালি ইনভলভ ছিলাম না। দেখুন ও নিজে নিজে একতরফাভাবে আমাকে লাইক করে, সেটার জন্য কি আমি দায়ী? শোনেন, একটা মেয়ে যখন বিয়ে করে অনেক চিন্তা ভাবনা করেই তারপর বিয়েটা করে। আর সে যখন জানতে পারলো তার হবু হাজবেন্ডের একটা স্পেশাল ফ্রেন্ড মানে মেয়ে বান্ধবী আছে, আর সেই মেয়ে বান্ধবী তো তাকে নিজের মুখেই বলল, সেইখানে আসলে ইনভলভ হওয়াটা কি ঠিক হবে বলেন? এর জন্য আমি নিজে থেকেই আপনার লাইফ থেকে সরে আসছি। দেখুন, আপনার কিন্তু সরে যাওয়া একদম উচিত হয়নি। আমি তাকে কোনোদিনও বিয়ে করবো না। আর তাছাড়া এখন তো আমি একা, আর অর্বা নামের ওই মেয়েটি কিন্তু এখন আমার বাসায় আসে না। শুধু শুধু সেদিন সে আমাকে বিব্রত করে এই নাটকটা করেছিল, আর এই নাটকটা করে আমার লাইফের একটা বড় ক্ষতি করে দিছে সে। মাহিন, আপনার বান্ধবী আপনার ক্ষতি করলে আমি সেই ক্ষতি কিভাবে ঠেকাবো? আর এই জন্য তো আপনি আমাকে দায়ী করতে পারেন না। না না, আমি আপনাকে দায়ী করছি না, আসলে সবই আমার ভাগ্য। জি, এবার একদম ঠিক কথাটাই বলছেন, সবই আসলে ভাগ্য। ভাগ্যর লেখা তো আমি আপনি কেউ ঠেকাতে পারবো না, তাই না? আচ্ছা শিউলি, আমি একটা দিন জাস্ট আপনার সাথে দেখা করতে চাই, একটু কথা বলতে চাই। আপনি কি আমাকে অনুমতিটা দিবেন? কি হবে দেখা করে বলেন? যেই কথার কোনো লাভ হবে না, কোনো ফলাফলই আসবে না, সেখানে দেখা করার তো কোনো মানে হয় না। তাছাড়া আমি ভাইজানকে নিয়ে অনেক যন্ত্রণায় আছি, মানে অনেক টেনশন ওনাকে নিয়ে। ভাইজান ঠিক মতন সুস্থ না হওয়া পর্যন্ত আমি কিছু ভাবতে চাই না, মানে আমি কারোর সাথে কোনোভাবে ইনভলভ হতে চাই না। ভাইয়া এখন আগের মতোই আছেন? জি, আগের মতনই আছি। বলতে গেলে ভাইয়ার পাগলামিটা এখন আরও বেশি বেড়ে গেছে। তাহলে আপনি বুঝেন আমি কি পরিমাণ অস্বস্তি নিয়ে আছি। জি জি, আমি বুঝতে পারছি। তাহলে ভাইয়া ভালো না হওয়া পর্যন্ত আমি আর নিজের বিষয়ে আপনার সাথে কোনো কথা বলবো না। তবে ভাইয়ার চিকিৎসার জন্য যদি কোনো রকম হেল্প লাগে প্লিজ আমাকে জানাবেন, আমি ডাকলেই চলে আসবো। ধন্যবাদ, অবশ্যই বলবো, প্রয়োজন হলে আপনাকে আমি ডাকবো। শিউলি, আমি সারাটা জীবন আপনার বন্ধু হয়ে পাশে থাকতে চাই। বন্ধু তো থাকবে কিনা জানি না, কিন্তু সারা জীবন একটা ভালো সম্পর্ক থাকবে, এইটা আপনি নিশ্চিত থাকেন। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। রোমিও, রোমিও, তুমি কেমন কেমন আছো? তুমি তুমি এই বাসায় কি করছো? এতদিন পর দেখা, তুমি কি মনে করে আমাদের বাসায়? রোমিও, রোমিও, আমি তো রোমিওর বাসায় এসেছি, আর ওই ওই রোমিওর সাথে একটা মিটিং আছে, তার তুমি কি রোমিওর সাথে থাকো? আমি রোমিওর সাথে থাকি না, রোমিও আমার সাথে থাকে। প্লিজ বসো। আচ্ছা, না রোমিও তোমার সাথে থাকে এ কথা জানলে আমি অবশ্য আসতাম না। আমি তোমার কি ক্ষতি করেছি যে আমি যদি এই বাসায় থাকি তুমি তাহলে আসতে না, বরং তুমি আমার ক্ষতি করেছো। ফালতু কথা বলবা না তো, আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? আর তুমি যখনই দেখা হয়, তুমি আমার সাথে দেখা হলেই আজে বাজে কথা বলতে শুরু করো। আজে বাজে কথা কি সাদে বলে, দুঃখে পড়ে বলি? তুমি আমার বিয়ের আসর থেকে পলায়ন করেছো, এটা কি তুমি ভুলে গেছো? একটা ছেলের বিয়ের আসর থেকে বউ পলায়ন করে চলে যাওয়া, এটা যে কত অসম্মানের, এটা তুমি বুঝবো না, এটা বুঝেছি আমি। বুঝছি, তুমি যে বুঝছো আমি সেটা বুঝছি। এখন পুরনো কথা বাদ দাও, রোমিও কোথায় সেইটা বলতে পারলে বলো। সে তার ডার্লিংকে নিয়ে কেনাকাটা করতে গেছে। ডার্লিং কেনাকাটা করবে যা খুশি তাই, উনি খালি পকেট থেকে টাকা বের করে দেবে। ডার্লিং? রোমিওর ডার্লিং কে? আমি চিনি নাকি তাকে? না, তুমি চিনবে কি করে? অল্প বয়সে একটা মেয়ে, টুকটুকে সুন্দরী, গায়ের রং শ্যামলা, অবশ্য তোমার চেয়ে অনেক সুন্দরী। হ্যাঁ, আমার চেয়ে অনেক সুন্দরী? আমি মিস যারা, আমার থেকে সুন্দরী আছে নাকি কেউ? আর তুমি তো নিজেই বললা গায়ের রং শ্যামলা। শ্যামলা গায়ের রঙের মানুষ আবার সুন্দর হয় কেমনে? কিভাবে যে হয় সেটা জানি না, তবে তোমার চেয়ে যে সুন্দরী এইটুকু বলতে পারি। এখন বলো, তোমার জামাই কেমন আছে? অনেক ভালো আছে। যেই ছাগলটাকে নিয়ে তুমি আমাদের ওখানে গিয়েছিলে, ওই ছাগলটাই কি তোমার জামাই? তাকে কি বিয়ে করেছে? বলে তুমি কি ঠিক করেছো আজে বাজে কথা বলে আমার মেজাজ খারাপ করবা? আমার সাথে ঝগড়া করার চেষ্টা করতেছো তুমি? হ্যাঁ, তুমি ফয়সালকে চেনো?
ফয়সাল একজন শিল্পপতি, ওর নখের যোগ্যতা আছে তোমার, তুমি যে ওকে নিয়ে আজে বাজে কথা বলছো। এই রাখো, ফয়সাল ফয়সাল, তুমি কাকে নিয়ে কথা বলছো? তুমি জানো কে সবার সামনে বসে আছে? সে একজন সেলিব্রিটি, শিক্ষিত সেলিব্রিটি। কাকে নিয়ে কথা বলার বুঝে শুনে কথা বলবে। আগে তোমার প্রেমিক ছিলাম তখন অনেক অন্যায় কথাবার্তা বলতে এগুলো মেনে নিতাম, কিন্তু এখন বলবে না। তোমার জামাইয়ের কোনো যোগ্যতা নাই, তাকে দেখলে অশিক্ষিত গ্রাম্য খ্যাত মনে হয়। তোমার জামাইকে দেখলে তুমি মনে হয় কোনো ব্যক্তিত্ব নেই। এই লোককে তুমি বিয়ে করলে কিভাবে? চুপ করো তো, আমি এখনো কাউকে বিয়ে করিনি, আমি সিঙ্গেল। আর ফয়সাল জাস্ট আমার ভালো ফ্রেন্ড। কি হয়েছে? চুপচাপ। খুব আমার না খুব কষ্ট হচ্ছে। কেন? এই যে আপনার সাথে দেখা হবে না, অনেকদিন আপনার সাথে নাটক অভিনয় করলাম, এখন আর আপনার সাথে তো দেখা হবে না। আপনাকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। আচ্ছা, এখানে কষ্ট পাওয়ার কি আছে? নাটক তো শেষ হবেই, তাই না? নাটক তো আর সারা জীবন শুটিং চলবে না। তাছাড়া এই নাটক শেষ হয়েছে তো কি হচ্ছে, অন্য নাটকে দেখা হবে। এখন মিডিয়ার যে অবস্থা, একটা নাটক শেষ হওয়ার পর আরেকটা নাটক শুরু হইতে অনেক সময় লাগে। নতুন নাটকে আপনার সাথে আমি বা আমার সাথে আপনি নাও থাকতে পারেন। আচ্ছা, আমি তো ঢাকাতেই আছি, কোথাও যাচ্ছি না, দেখা তো হয়েই যাবে। তা অবশ্য হতে পারে। আপনি চাইলে আমার বাসায় দাওয়াত নিতে পারেন। আপনি আসলে আমরা অনেক আড্ডা দিব, গল্প করবো, অনেক মজা হবে। কিন্তু আফসোস, আমি তো আপনার দাওয়াত কবুল করতে পারবো না। না মানে আমি বলতে চাচ্ছি যে যদি ইউনিটে সবাইকে আপনি দাওয়াত করতেন তখন একটু ভেবেচিন্তে দেখতাম, তখন যাওয়া যেত হয়তো। কিন্তু আমাকে একা যদি আপনি দাওয়াত করেন তাহলে তো যাওয়া সম্ভব না। কিন্তু ইউনিটের সবার প্রতি তো আমার মায়া নেই, আমার মায়া তো শুধু আপনার প্রতি। বাহ, তো আমার জন্য হঠাৎ আপনার এত মায়া কেন হলো? আপনি কি আবার বাপ্পি সাহেবের মতো? এক্সকিউজ মি প্লিজ, আপনি কিন্তু বাপ্পি ভাইয়ের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। আপনি খুব ভালো করে জানেন আমি কেমন ছেলে, আপনার সাথে দীর্ঘদিন অভিনয় করছি, আপনি তো বুঝতেই পারছেন। না না, আমি মানছি যে আপনি অনেক ভালো ছেলে, তো ভালো ছেলে ভালো ছেলের মতো থাকেন না। কিন্তু একটা ভালো ছেলে যদি একটা মেয়ের প্রতি খুব বেশি মায়া দেখায়, বারবার খুব ভালোবাসা দেখায়, তাহলে কি আর সেটা ভালো থাকে? আমি শুনেছি আপনার ডিভোর্স হয়েছে, আপনি নতুন করে আবার সংসার শুরু করবেন। এখন অনেকে আপনার জন্য প্রস্তাব পাঠাতে পারে, গ্রহণ করা আর না করা টোটালটা আপনার ব্যাপার। আর আমি এখনও বিয়ের সাথে কিছু করিনি, আর আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি চাইলে আমার প্রস্তাবটা একটু বিবেচনা করে দেখতে পারেন। দেখুন, মানুষের শোনা কথায় কান দিতে হয় না। কে কি বললো সেটা তো ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে আমি কি মনে করছি। আপাতত এই বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তাভাবনা আমার মাথায় নেই, ফিউচারেও করবো কি না সেটারও কোনো গ্যারান্টি দিতে পারছি না। তার চেয়ে ভালো হয় আপনি আমার আশায় বসে না থেকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলুন। আসলে আমি একা একা অনেক ভালো আছি। একা একা তো কোনো মানুষ ভালো থাকতে পারে না, বিশেষ করে মেয়ে মানুষ। আপনি যদি একা একা থাকতে চান তাহলে খারাপ লোকেরা আপনাকে অনেক ডিস্টার্ব করবে। আমি সেই জন্যই বলছিলাম আপনি আমার প্রস্তাবটা একটু ভেবে দেখুন। ওই যে বললাম না, আমি একাই খুব ভালো আছি। তাছাড়া এই বিয়ের প্রতি না মানে আমার কেন যেন মন উঠে গেছে। আসলে এই বিয়ে দিয়ে আমি জীবনে এতটাই কষ্ট পেয়েছি, এত ভোগান্তি হয়েছে, আমার এখন আর এটা সহ্যই হয় না। আর তাছাড়া বিয়েটা আমার জন্য খুব কষ্টের একটা পার্ট। আমি না এই কষ্টটা নিতে পারবো না। আর পরাধীনতা আমাকে অনেক কষ্ট দিয়েছে। এখন বিয়ে করো নাই? কি বলছো তুমি? তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। বেশি বয়সে বিয়ে করলে মাথার তারতুর কিন্তু ছিঁড়ে যাবে, পরে দিয়ে দেখবি যে তারতুর ছিঁড়ে গিয়ে পাগল হয়ে ছাগল হয়ে মানুষের খ্যাত খামারিতে হাত দেবে। না, বুঝছি, আমার আর এখানে থাকা যাবে না। তোমার সামনে আমার আর বসার কোনো রুচিই নেই। তুমি তোমার নিজের চরকায় তেল দাও। তোমার থেকে জ্ঞান গুণ শুনে এই যে বিয়ের বয়স টয়স শুনে আমাকে বিয়ে করতে যেতে হবে না, ওকে? আগে নিজে চিন্তা করো, তারপরে আমাকে বলো। আচ্ছা, ভালো কথা, তুমি কি বিয়ে করছো? বিয়ে বিহা করবো কিভাবে? তোমার সঙ্গে বিয়ে ভাঙে যাওয়ার পর প্রতিজ্ঞা তো করেছিলাম যে আর বিয়া শাদী করবো না। এখন তোমাকে দেখার পর আবার ইচ্ছে হচ্ছে বিয়া করবো কিনা। ছাপাবাজি বন্ধ করো। বুঝছো বলে তোমাকে আমি চিনি, আমাকে ইমপ্রেস করার ট্রাই করছো তো। তোমাকে ইমপ্রেস করে আমার লাভ কি? তুমি কি আমাকে বিয়া করবা? প্রশ্নই ওঠে না। দেশে কি ছেলে মানুষের অভাব পড়ছে? জি, ছেলের অভাব পড়েনি, তবে ভালো ছেলের অভাব পড়েছে। তবে তোমার বন্ধুর মতো ছেলের কোনো অভাব নেই, এই বুলিটের মতো ছেলের অনেক অভাব আছে। বুঝলাম, নিজেকে খুব বড় মনে করো, তাই না? সেটা তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার এখন নেই। আমি এখন গেলাম। এই শোনো,
তুমি রমির সাথে দেখা করে যাবে না? ওর সাথে তো দেখা করতে এসেছ। ঠিক আছে, এসেছি। রোমিও বাসায় নেই, আমি এখন খালি বাসায় থাকবো না, এটা ভালো দেখায় না। আমি যাবো। তোমাকে একটু আপ্যায়ন করার সুযোগ অন্তত দাও, অন্তত এক কাপ চা খাও। না, আমি চা খাবো না। প্লিজ এইভাবে বলো না। নুরু কাকা 2 কাপ চা দেন তো এখানে। আরে প্লিজ। আসলে আমার মনে হচ্ছে কি আপনার জীবনে যারা যারা আসছিল তারা প্রত্যেকেই আপনাকে কষ্ট দিয়েছে, তবে আমি আপনাকে একটা কথা দিতে পারি, আমি আপনাকে কোনো প্রকার কষ্ট দিব না, আপনাকে পূর্ণ স্বাধীনতা দিব, প্রমিস। মিস্টার মাসুদ, বিয়ের আগে সব ছেলেরা না এমন মিষ্টি মিষ্টি করে কথা বলে, কিন্তু বিয়ের পর সব প্রতিশ্রুতি ভুলে যায়, তখন আর কিছুই মনে থাকে। তাই আমি চিন্তা করেছি আমি আর এই ধরনের ঝামেলার মধ্যে পড়বো না, আমি আর বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনি বিয়ে করবেন না, আমরা দুজন তো ভালো বন্ধু হতে পারি না? দেখুন, আমার অনেক বন্ধু আছে, নতুন করে বন্ধুর কোনো দরকার নেই। আর তাছাড়া আমার যে পুরনো বন্ধু বান্ধব আছে তাদের সাথেই তো আমার ঠিক মতো কথা হয় না। আসলে আমার এখন একা থাকতেই ভালো লাগে। আমার মনে হচ্ছে আমি আপনাকে দুঃখ দিয়ে ফেলছি, আপনি যদি আমার কথায় দুঃখ পান তাহলে আমাকে ক্ষমা করবেন। আরে না না, দুঃখ দিতে যাবেন কেন? আপনি তো স্বাভাবিকভাবেই কথা বলেছেন আমার সাথে, তাই না? আচ্ছা, অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম, এখন আমি আসি। হ্যাঁ শুনুন না, আপনার সাথে আসলে আমার আরও অনেক কিছু কথা ছিল, আর এখন আপনি বাসায় গিয়ে বা কী করবেন? এর চেয়ে ভালো যে আমরা কথা বলি। আপনি তো আমার কোনো প্রস্তাবে রাজি হলেন না। চলেন না, আজকে আমরা এডিটিং প্যানেলে যাই, ওখানে রবিবার সাথে দেখা হবে, আড্ডা হবে, অনেক মজা লাগবে, আপনার ভালো লাগবে। ঠিক বলেছেন, আমি না কখনো এডিটিং প্যানেলে যাইনি, মানে কিভাবে এডিট করে কখনো দেখিনি। হ্যাঁ, মজা হবে, চলেন গিয়ে দেখে নিব। আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা একটু কথা বলি, মানে আমার আসলে মানে অনেক কিছু বলার আছে আপনাকে। আমরা সাপোজ মনে করেন যে আমাদের অন্য কোনো নাটকে দেখা যদি না হয়, তখন আমরা কী করবো বলেন তো? ওই তো বললাম, আমি তো ঢাকা শহরেই থাকবো, তাই না? দেখা তো হয়ে যাবে, ঢাকা শহর খুব বেশি বড় না। না, কিন্তু আপনাকে তো ওয়ালাইকুম আসসালাম। এই নাফিসা, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এডিটিং কি শেষ হয়েছে? প্রায় শেষ, একদিন লাগবে, তারপরে আমি শেষ করে সব আপনার হাতে বুঝাই দিয়ে আমি চলে যাব। আচ্ছা, উনি কে? ওনাকে তো চিনলাম না। আই নাফিজা। আপনি কি নায়িকা হওয়ার জন্য আসছেন? না, ও নাফিজা আমার বান্ধবী। সব বান্ধবী যদি আপনি নিয়ে যান, তাহলে আমার প্রডিউসার হয়ে লাভ কি? আমাকেও তো বান্ধবী বানানোর সুযোগ দিবেন নাকি? রোমিও, তুই হাতের লাগে কথা কয়, আসি। আরে ম্যাডাম, আমার কথাই কি আপনি মাইন্ড করলেন? মাইন্ড করবে না কেন? আপনারে আমি বললাম যে আমার বান্ধবী, বান্ধবী মানে হবু বউ, তারপরেও আপনি ইঙ্গিতপূর্ণ কথা কেন বললেন? আপনাদের চরিত্র ঠিক করেন, বুঝছেন? আপনাদের মতো কিছু প্রডিউসারের জন্যেই মিডিয়ার দুর্নাম। আর শুনেন, আই কিন্তু অন্যের কাছে নায়িকা অনের লাই আসি নাই, ব্যাকেরে এক পাল্লায় মাপবেন না। শুনেন, আমাকে অত বড় বড় কথা শোনাইয়েন না। এই রোমিওকে আমি ভালো করে চিনি, আপনি একা না, এর আগেও অনেক বান্ধবী নিয়ে উনি এখানে এসেছেন। কি ধরনের আজে বাজে কথা আপনি বলেন? মানে আপনি আমার তো সংসার ভাঙার চেষ্টা করতেছেন। আপনি আমার টাকা পয়সা দিয়ে দেন না, আমি আপনার কাজ আর করবো না। না, চরিত্র খুবই খারাপ। চরিত্র খারাপ লোকের সাথে কাজ করতে আইসো কিনলেই, তুই হাতের সাথে বসে গল্প করো, আই আসি। এই দাঁড়াও, আমি কি আর ওনার সাথে কাজ করবো জীবনে এরকম চরিত্রহীন লম্পট লোকের সাথে? এই আমি দাঁড়ান, আসিফরে আমি এখনই জানাইতেছি, আসিফ ভাইরে বইলে আপনার মুখোশ আমি খুইলা দেবো এবার। আরে প্লিজ প্লিজ, আমি 12টা বাজতেছে, কিসের প্লিজ? প্লিজ, আরে আমি তো আপনার সাথে ফাজলামি করলাম। আসিফের আব্বার সঙ্গে আমার বিজনেস আছে, আপনি আমার এত বড় ক্ষতি করতে পারেন না। প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না ম্যাডাম, আপনি কোনো মাইন্ড করবেন না, আমি কথা চলে বলেছি আর কি। শুনেন, মানুষের সম্মান দেন শিখেন, তাহলে আন্নের কোনো কিছু নষ্ট হইব না। আর মিডিয়ার ব্যাক মে খারাপ না, এটা আন্নের বুঝতে হইব, মানতে হইব। আরে আমি মানি তো, আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি। আর মিডিয়ার সব মেয়ে কিন্তু একরকম না। রোমিও প্লিজ, আমি কালকে আপনার সব টাকা পে করে দিব, আপনি এই কথাটা অফিসে কাউকে বলবেন না। ঠিক আছে, আমি কারো কাছে কিছু বলতেছি না। আপনি কালকে আমার টাকা পয়সা রেডি করবেন, আমি আপনার সমস্ত এপিসোড কমপ্লিট করে আপনার হাতে বুঝাই দিয়া আমি টাকা নিয়ে চলে যাব। কোনো নড়চড় করবেন না কিন্তু।
ঠিক আছে, কথা দিলাম কোনো নড়াচড়া করব না। ঠিক আছে, কালকে তাহলে দেখা হচ্ছে, চলো না। ভাবিকে নিয়ে আসছেন, খালি মুখে যাবেন? চা কফি খান। ভাবি, এই বার্গার পাওয়া যায়, ভালো বার্গার আনি, খাবেন? না থাক, একজন অন্য আরেকদিন খাই। চলো চলো, আজকে একটু তাড়া আছে। চলো উঠো। আসবেন কিন্তু? কালকে আমি আসতেছি। আচ্ছা। আমারে দেখে ভাব লয় আমি তোমার মতো মেয়েকে চিনব না, তবে এখন থেকে কথাবার্তা বলতে আমারও হুঁশিয়ার হয়ে বলতে হবে। ভাইজান, তুমি এনে বসে রয়েছো কেন? তোমার আমি ব্যায়াম করতে পারছি, তুমি সাথে চক্কর দিবা, এনে বসে রয়েছো কেন? কি স্বাস্থ্যটা বাবু, দেখো তো একটু অলস হয়ে গেছো বসে থাকতে থাকতে। আমি অলস হয়ে গেছি বসে থাকতে থাকতে? আরে খালা, আমি এতক্ষণ ধরে এই সাতটারে চক্কর মারছি, চক্কর মারতে মারতে আমি পাগল হয়ে গেছি। আপনার শরীরে আমরা এত কষ্ট করতেছেন কেন? এত কষ্ট ভালো লাগতেছে না, আমার শরীরে ঘামে সবসময় হয়ে গেছে, সেই কারণে আমি এই শার্টটা পরতেছি, তাতে আমার ঘামটা নষ্ট না। আরে এই সাদা টাঙানো ছিল, এই সাদা টাঙানো ছিল, আমি সুন্দর নিয়ে নিছি। ওই ভিতরে যে ঘাম, এই ঘামে তো আমার গেঞ্জিটা নষ্ট হয়ে যাবো, এই শার্ট দিয়া এই ঘামটা নষ্ট করতেছি, বুঝতেন? আমি এখন শার্টটা আমি পরতেছি, এটাই তো তার 7 নম্বর ভাগ্য, তোমার শার্টটা আমি পরতেছি।